আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা প্রফেসর ডক্টর সেলিনা আক্তার ম্যামের কাছে জানব টুইন প্রেগনেন্সিতে ডায়াবেটিস বাচ্চার জন্য কতটা বিপজ্জনক। মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেম সেল ব্যাংকিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। আপনি কি জানেন স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে ৮০টিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে 013-121-78910 এই নাম্বারে কল করুন। আমার টুইন প্রেগনেন্সি, আমার ডায়াবেটিস ধরা পড়েছে। ডায়াবেটিস 7/8 মোল থাকে। এটা কি বাচ্চার জন্য খুব বেশি প্রবলেম হয়? বাচ্চা কি তাড়াতাড়ি সিজার করে ফেলতে হয়? অনেকে বলছে বাচ্চাকে এনআইসিইউ তে রাখতে হয়। এটা কতটুকু সঠিক ম্যাম? আচ্ছা, এই কথাগুলো আসলে এটা সঠিক ঠিক না। কারণ এই টুইন প্রেগনেন্সি যেই দুর্ঘটনাগুলো ঘটে সেগুলাই আমরা আসলে শুনতে পাই। আমরা পজিটিভ নিউজ কম শুনি, নেগেটিভ নিউজ কিন্তু আমরা বেশি শুনি, এটাই হচ্ছে সমস্যা। তো টুইন প্রেগনেন্সি প্রথমেই বলিনি, টুইন প্রেগনেন্সি মানে ডাবল প্রেগনেন্সি। এই ডাবল প্রেগনেন্সিতে ডাবল ট্রাবল থাকে, মানে ডাবল সমস্যা থাকে। যেহেতু সমস্যা বেশি থাকে, মায়ের একটু কষ্ট হয়। দুইটা বাচ্চা যেহেতু পেটের মধ্যে থাকে, মায়ের শ্বাসকষ্ট হয়। অনেক সময় বাচ্চাদের যে ওজন সেটি একটু কম হয়। যেমন একটা বাচ্চা আমরা বলি 3.5 কেজির মতো হতে পারে যদি একটা সিঙ্গেল প্রেগনেন্সি হয়। তো যেহেতু টুইন প্রেগনেন্সি, সেই টুইন প্রেগনেন্সিতে দুজনে ভাগাভাগি করে নেয় ওজনটা। সেই ক্ষেত্রে সাধারণত টুইনের ওজন 2.5 কেজির বেশি হয় না। তো 2.5 কেজির বেশি যেহেতু হয় না, সেই ক্ষেত্রে বাচ্চার ওজন কম হওয়ার জন্য জন্মের পরে যে বাচ্চাদের সমস্যাগুলো হয় সেগুলা টুকটাক হতে পারে। তবে যদি 36 মানে 36 সপ্তাহ আমরা ক্রস করতে পারি তাহলে কিন্তু এই সমস্যাগুলো অনেকটা কমে যায়। তবে টুইন প্রেগনেন্সির একটা সমস্যা আছে, যেটা হচ্ছে যে অনেক সময় ব্লাড প্রেশার বেড়ে যায়। আবার ডায়াবেটিক যারা থাকে তাদের টুইনের যেটা হয়, পানি অনেক বেড়ে যায়। ডায়াবেটিস না থাকলেও পানি অনেক সময় বেড়ে যায়। তো এই সমস্ত কারণে রক্ত শূন্যতাও হয় টুইনের ব্যাপারে। তো এই সমস্ত কারণে হয় কি, বাচ্চাদের কখনো কখনো কিছু প্রবলেম হয় যারা নিয়মিত এন্টিনেটাল চেক আপে আসেন না। টুইন প্রেগনেন্সিকে কিন্তু আমরা হাই রিস্ক প্রেগনেন্সি হিসাবে বিবেচনা করি। তো হাই রিস্ক প্রেগনেন্সি যারা থাকেন তাদের অবশ্যই অন্যান্য প্রেগনেন্ট মায়েদের চেয়ে একটু বেশি কেয়ারফুল থাকতে হবে, একটু বারবার ডক্টরের কাছে আসতে হবে, বারবার কিছু বেশি বেশি টেস্ট করতে হবে। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, ডাক্তারকে ব্লেম করারও কিছু নাই। কারণ আমি আগেই বলেছি, ডাবল প্রেগনেন্সি ডাবল ট্রাবল। সেই ডাবল ট্রাবল চেক আপ যদি আমরা করতে চাই, চেক যদি করতে চাই, আপনাকে যদি ভালো রাখতে চাই, তাহলে কিন্তু আপনার সহযোগিতা ডাক্তারের ভীষণ দরকার। যদি আপনি ডাক্তারকে সহযোগিতা করেন এবং যদি 36 উইকস আমরা ক্রস করতে পারি তাহলে সাধারণত কোনো সমস্যা হয় না। এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা সাধারণত টুইন প্রেগনেন্সির ব্যাপারে যখন 32 উইকস হয় তখন কিন্তু আমরা একটা রক্সাডেক্স একটা কোর্স আছে, যেটা দিলে বাচ্চার ফুসফুসের ম্যাচুরিটিটা একটু তাড়াতাড়ি হয়। সেক্ষেত্রে আমরা অনেক সময় এটা প্রোফাইলেকটিক হিসাবে আমরা দিয়ে থাকি। তো এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি তাহলে সাধারণত এনআইসিউর দরকার হয় না। সব টুইন প্রেগনেন্সির কেন এনআইসিউ দরকার হবে? এনআইসিউর দরকার খুব কম টুইনের বেলায় হয়। যে সমস্ত টুইন গুলো সাধারণত 33 সপ্তাহ 32 সপ্তাহ হয়ে যায়, সে সমস্ত বাচ্চারই এনআইসিউর দরকার হয়। তো সাধারণত 34 থেকে 36 ক্রস করে যদি কোনো বাচ্চা ডেলিভারি হয় টুইন প্রেগনেন্সি, তাহলে এই সমস্যাগুলো হয় না। তবে সাধারণত টুইনের ব্যাপারে আপনার যেটা আরেকটা বললেন যে ডেলিভারির যে প্রসেস, সেই প্রসেস গুলো আমরা যারা প্রথম বাচ্চা তাদেরকে অনেক সময় আমরা মায়েদেরকে বলি, কাউন্সিলিং করি, ওরা কি চায়, টুইনে নর্মাল ডেলিভারি হবে কি হবে না সেটা সম্পূর্ণই সেই মা এবং যে ডাক্তার তাকে দেখছেন তাদের দুজনের ব্যাপার। তারা দুজন ডিসকাস করে টুইনের পজিশন কি, টুইনের অবস্থান কি, এবং ওনারা নর্মাল ডেলিভারি চান কিনা সবকিছু বিবেচনা করে তারপরে আমরা একটা ডেলিভারি প্ল্যান করে থাকি।